যোগদান করেছিলাম 1978 সালের অফিসিয়ালি 9ই সেপ্টেম্বর, কিন্তু আমি বলবো এটা 9ই অক্টোবর, সরি আগস্ট, 9ই আগস্ট, কিন্তু আমি বলবো এটা 8ই আগস্ট। সেটা আমি সেই প্রসঙ্গে এখন আসছি। আমি ইসকনে আমার অনুপ্রবেশ ঘটেছিল আমার পরমারাধ্য দেব শ্রীমৎ ভক্তিচরণ স্বামী মহারাজের চরণাশ্রয়ে। তার হাত ধরেই আমার ইসকনে প্রবেশ, এবং এটা কিছুটা তার মধ্যে নাটকীয়তাও আছে, কিছুটা অসম্ভবকে সম্ভব করার একটা পটভূমিকা আছে। সেটি আমি এখন আপনাদের কাছে বলতে যাচ্ছি। প্রথমে যে এটা আমার পরম সৌভাগ্য যে গুরু মহারাজ একরকম জোর করে আমাকে এই পথে দিয়েছে। তো এই প্রসঙ্গে আমার লীলা কুসুমাঞ্জলিতে ছিল রঘুনাথ দাস গোস্বামী ছিল সনাতন গোস্বামী পদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে খুব সুন্দর স্তুতি করেছেন। সেখানে তিনি বলেছেন, বৈরাগ্য যোগ ভক্তির অসংখ্য অপায়ান্মা মনোভীষম অন্ধম কৃপাম বুদ্ধিম যে পরদুঃখ দুঃখী সনাতনম। আমি পরম পূজ্যপাদ ছিল সনাতন গোস্বামী পদের চরণে যিনি বৈরাগ্য যুক্ত রস আমাকে পান করিয়েছেন আমার ইচ্ছার বিরুদ্ধে, এবং এই যিনি প্রথমত যিনি পরদুঃখ দুঃখী এবং সকলের মঙ্গল সাধনে সদাই তৎপর, সেই সনাতন গোস্বামী আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বৈরাগ্যযুক্ত ভক্তিরস পান করিয়ে আমাকে পরম কৃপা প্রদান করেছে। এই শ্লোকটি আমার অত্যন্ত প্রিয় শ্লোক, এই জন্যে এটি আমার জীবনে খুব প্রযোজ্য। যে আমার যদিও ইচ্ছা ছিল না, কৃষ্ণ ভাবনার প্রতি আমার একটা আকর্ষণ ছিল, কৃষ্ণ ভক্তির প্রতি একটা আকর্ষণ ছিল, এবং আমি কিছুটা যেরকম বাড়িতে লোকে করে সেই ধরনের একটা করছিলাম। তখন ছাত্র, কলেজের ছাত্র, তো এবং আমার মাও খুব ভক্তিমতী ছিলেন, তিনি আমাকে কিছুটা এই কথা অনুপ্রাণিত করতেন। তো কিন্তু সাধু হব এই ধরনের মনোবাসনা কখনো ছিল না, আর এই ধরনের কোনো আমি প্রয়োজনও ভেতর থেকে অনুভব করি। কিন্তু এরকম কিন্তু ভক্তি জীবনের প্রতি, বিশেষ করে কৃষ্ণ ভক্তির প্রতি বা কৃষ্ণ ভক্তের প্রতি আমার একটা খুব আকর্ষণ ছিল। এদের প্রতি আমাদের খুবই একটা স্বাভাবিক আকর্ষণ এবং শ্রদ্ধা ভক্তি অনুভব। তো আমি যখন কলেজের ছাত্র, তখন ওই শিয়ালদা স্টেশনে ভক্তরা গ্রন্থ বিতরণ করতেন, আমি ওনাদের কাছে গিয়ে মাঝে মাঝে দাঁড়াতাম, কথা বলতাম, ভক্তদের সঙ্গে কথা বলতে ভালো লাগতো, বইও গ্রন্থ সংগ্রহ করতাম এবং সেগুলি আস্তে আস্তে পাঠ করতাম পড়াশোনার মাঝখানে। তো এইভাবে আমি 1975 সাল থেকে ভক্তদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন। তারপর 1978 সালের গৌর পূর্ণিমায় আমি মায়াপুরে যাই, ওই ভক্তদেরই আমন্ত্রণ। ওরা বলে, আপনি বেশ 2-3 বছর আলাপ হয়েছে, অনেকটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছে, ওরা আমাকে আমন্ত্রণ জানায় গৌর পূর্ণিমা। আমি গিয়েছি। তো সেখানে গিয়ে আমি অনেক ভক্তদের দেখে আমি তো খুব অভিভূত হয়ে গেছি। ভক্তদের এই ধরনের ভক্তিমূলক আচার-আচরণ দেখে, এরকম বিশেষ করে পাশ্চাত্য দেশের ভক্তদের এইভাবে শুদ্ধ ভক্তি জাগরণ করতে দেখে খুবই হয়ে গেছি। তো অনেক ভক্তের মধ্যে একজন আমার দৃষ্টি এবং হৃদয়কে একদম সম্পূর্ণরূপে আকৃষ্ট করেছে, একদম পুরোপুরি মানে এতটাই আকর্ষণ করেছিলেন, যাকে বলে ইংরেজিতে লাভ এট ফার্স্ট সাইট। প্রথম দর্শনেই তার ভালোবাসা করেছে। খুব উজ্জ্বল, অবয়ব যত সুন্দর, তার কথাবার্তা অত্যধিক সুন্দর। আর সকলেই দেখছি তাকে, তারপর তিনি যেন একটা কেন্দ্রবিন্দু, সকলের একটা আলাপ আলোচনা বা কথাবার্তা বা সকলের সঙ্গে প্রীতি বিনিময়ে সবাই তাকে আলিঙ্গন করছেন, খুব সুন্দরভাবে কথা বলছেন, তিনিও খুব সুন্দর খুব আকৃষ্ট। আমার খুব ইচ্ছা হলো ওনাকে, ওনার সঙ্গে কথা বলার, কিন্তু তিনি এতই অন্যান্য ভক্তদের সঙ্গে, এত বিশেষ করে বিদেশি ভক্তদের সঙ্গে এবং সকলের সঙ্গে এত বিশেষভাবে তিনি মানে
আদান প্রদানে ব্যস্ত, কথাবার্তা, বার্তা বিনিময় ইত্যাদি। তো আমি সুযোগই পাচ্ছি না, এবং শেষে তিনি আমার মানে দৃশ্যপট থেকে অদৃশ্য হয়ে গেল। অনেক খুঁজেও সারাদিনে আর ওনাকে কোথাও খুঁজে পেলাম। আমার খুব কথা বলার ইচ্ছা ছিল। যাই হোক, পরের দিন আমি পৌর পূর্ণিমার পরের দিন আমি কলকাতায় ফিরে এলাম। মানে খুব হতাশা নিয়ে এলাম যে ওনার সঙ্গে এবার দেখা হলো না। তারপরে এটা ছিল মার্চ মাসের কথা, আর আগস্ট মাসের 8 তারিখে আমি কলকাতা মন্দিরে গিয়েছি। আমি কলকাতা মন্দিরে প্রায় যেতাম, এবং আমার যাবার সময়টা থাকতো কলেজ ফেরত বা বিকেলের দিকে বেশি। আরতির দর্শন আরতি, মানে বৈকালিক আরতি দর্শন করে আমি ইয়ে করতাম, মন্দিরে কিছুক্ষণ বসে তারপর ভক্তদের সঙ্গে, বিভিন্ন ভক্তের সঙ্গে আলাপ হয়েছিল, কারো কারোর সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, তাদের সঙ্গে কথা বলতাম, আর কিছু প্রশ্ন থাকলে প্রসাদ। তো সেই দিনকে 8ই আগস্ট আমি ফিরে মানে মন্দির দর্শন করে 4টে নাগাদ দর্শন হয়েছে। তারপরে কিছুক্ষণ বসেছি, 4:30 নাগাদ আমি অফিসের দিকে গেছি। অফিসটা তখন ছিল যেখানে এখন বুটিক রয়েছে, ওইটা ছিল আমাদের অফিস, বা বলতে পারেন অভ্যর্থনা কক্ষ বা রিসেপশন। তো সেখানে প্রবেশ করেছি। যদি কোনো ভক্তরা সাধারণত ওখানে বসে কথাবার্তা বলে, বিভিন্ন গেস্ট অতিথি থেকে আপ্যায়ন করে, তাদের সঙ্গে বার্তা বিনিময়। আমি ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে আমার সেই আরাধ্য রূপটি বা দেবকে দর্শন করলাম, এবং তিনি হচ্ছেন আমার পরম আরাধ্য। তো যার সঙ্গে আমার মানে সাক্ষাৎকার, ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার খুব আগ্রহ ছিল, কিন্তু সম্ভব হয়নি। কি বলে বিধির বিধান, সেই ওইটাই ছিল, মানে বিধির বিধানে অতটা সময় আমার অপেক্ষা করার ছিল, অতগুলো মাস। কিন্তু আমি ওনাকে কখনো ভুলিনি। এত মাসে আমি বারবার চিন্তা করেছি ওনার সঙ্গে কখনোই আমাকে দেখা করবো। তো আমি যখন ঢুকেছি ওনাকে দেখে আমি একটু স্তম্ভিত হয়ে গেছি। আমি ঢুকেই আর ওখানেই দাঁড়িয়ে পড়েছি, দরজার কাছেই দাঁড়িয়ে পড়েছি। উনি আমাকে দেখেছেন, উনি তিনটে আরো আমার বয়সী, তখন আমার বয়স কত 20-21 বছর হবে। তো উনি আমাকে দেখে আমি উনি তিনজন আমার বয়সী আরো তিনটে ছেলের সঙ্গে কথা বলছে, ওরা বসে আছে। তখন কুশন ছিল, নিচে কুশন ছিল, কুশনের উপর বসে আছে, গদি মহারাজের দেয়ালের দিকে হেলান দিয়ে বসে আছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাকে দর্শন করছি আর কথাও শুনছি, এত মিষ্টি কথা। তখন তো ওনার বয়স কত, খুবই অল্প, অপূর্ব রূপ কেন জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। তো আমি শুনছি, তা উনি আমার প্রতি কয়েকবার ওনার দৃষ্টি পড়লো, তারপরে উনি আমাকে বসতে বললেন। আমি দাঁড়িয়ে আছি এক জায়গায়, উনি আমাকে বসতে বললেন। এটাই চাইছিলাম যে উনি ওনার সঙ্গে কথা বলতে পারি। আমি বসলাম, শুনলাম ওদের সঙ্গে, ওরা শুনছে, আমি ওদের সঙ্গে ওনার কথা শুনতে পারি। কিছুক্ষণ পরে আধ ঘন্টা পরে তিনটে ছেলে ওরা একসঙ্গে এসেছিল, তিনটে ছেলেই ওরা চলে গেল। তো তখন উনি আমার দিকে, আমাকে এর আগেও আমাকে ওদের সঙ্গে কথা বলতে বলতে আমার দিকেও তাকাচ্ছিলেন, কথা বলছিলেন। আর আমার ওটা খুব ভালো লাগছিল যে উনি আমাকে আমার প্রতি একটা ইয়ে দিচ্ছেন, একটা মানে আমাকে লক্ষ্য করছেন যে আমি ওখানে আছি, আমার উপস্থিতি বুঝতে পারছি। তো যখন ওই তিনটি ছেলে যখন চলে গেল, তখন উনি আমাকে জিজ্ঞেস করলেন আমার পরিচয়, আমি এই আসছি। বললাম যে আমার সম্পর্ক গড়ে উঠেছে। তো শুনে আমার খুব আনন্দিত হলেন। তারপর সমস্ত জীবনে যেরকম সমস্ত জীবনের উদ্দেশ্য বললেন, সমস্ত দর্শনটাই। তারপরে উনি আমাকে অনুপ্রাণিত করার চেষ্টা করলেন যে তুমিও কেন ইয়ে করছো, এই মনুষ্য জীবনকে সার্থক করার চেষ্টা করছো। মহারাজ, আমার তো ইচ্ছা আছে, কিন্তু আমি এই মুহূর্তে প্রস্তুত নই। হয়তো আস্তে আস্তে আপনাদের কৃপা হলে, আপনার, আমি ছোট বলেই ফেললাম যে আপনার সান্নিধ্যে যদি থাকেন, আপনি যদি আমাকে কৃপা করে আপনি আমাকে গাইড করেন, আপনার চরণে আপনি যদি স্থান দেন, তাহলে আমি আস্তে আস্তে নিশ্চয়ই আপনার সান্নিধ্যে আমি সরাসরি ওনাকে আপনি মানে আপনার সান্নিধ্যে এইভাবেই বললাম, আপনাদের আর বললাম, আপনার আশ্রয়ে আমি নিশ্চয়ই বুঝতে পারি, নিশ্চয়ই সর্বান্তকরণ। তো
ভাবলাম আমি এখন ফাইনাল পরীক্ষা দিয়েছি, তো আমি আর পড়াশোনা করার ইচ্ছা আছে। তারপরে আস্তে আস্তে পড়াশোনা করতে করতেই হয়তো তারপরে চাকরি বাকরি করবো, তারপরে হয়তো আস্তে আস্তে ওই দিকে অনুশীলন করবো আর সাংসারিক দায়িত্ব পালন করবো। তখন উনি বোঝালেন যে অনেক রকম দৃষ্টান্ত দিতে লাগলেন যে অপেক্ষা করার কুফলটা কি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললেন, যেগুলো বিস্তৃত বলতে গেলে এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেগুলো শেষ করা যাবে। তো আমি বললাম যে হ্যাঁ আমি করবো, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। তখন উনি আমাকে বেশ বেশ ইয়ে করে নিয়েছেন, আমাকে খুব মানে ঘনিষ্ঠ করে নিয়েছেন। বলছে দেখো তুমি হয়তো চাইছো, কিন্তু তুমি যদি আমার প্রতি সত্যি নির্ভরশীল হও এবং আমাকে যদি তুমি আমার কথায় যদি আস্থা রাখো, বিশ্বাস রাখো, তবে আমি বলবো যে তুমি আর এক মুহূর্ত সময় নষ্ট করো। আমি তো এমনও বলবো যে তুমি আর এখন যে এসছো আজকেরই থেকে যাও। তো আমি বললাম দেখুন মহারাজ, আপনি বুঝতে পারছেন বাড়ির লোকের একটু চিন্তা করলে আমি একটু যাই, আস্তে আস্তে ওদেরকে কনভিন্স করার চেষ্টা করি, আমি নিশ্চয়ই আসবো। আমি আপনাকে কথা দিচ্ছি আপনার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবো। তো এইভাবে টানাপোড়েন চলছে এবং 4:30 থেকে আমরা শুরু করেছিলাম অ্যারাউন্ড 4:30 PM। তো 4:30 থেকে আমাদের বার্তালাপ, প্রথমে দর্শন আলোচনা, তারপরে এইরকম, তারপরে যখন টানাপোড়েন ব্যাপারটা এলো যে উনিও চাইছেন আমি ওই দিনই থেকে যাই, আর আমিও চাইছি যে ওই দিন তো থাকা সম্ভব না, আরো কিছুটা সময়, হয়তো 1 বছর 2 বছর সময়, আমি জানি না আমি সেই সময় জানতাম না। তো আমি বললাম যে ঠিক আছে। তো এইভাবে চলতে চলতে 7:30 3 ঘন্টা উনি আমার সঙ্গে আর আমাকে সমানে মানে অনুপ্রাণিত করে যাচ্ছে যে দেখো এইভাবে তুমি নিজ মনের দ্বারা পরিচালিত হও। আর এই জন্যই গাইডেন্স, তুমি যে গাইডেন্সের কথা বলছিলে, এই গাইড সেই তুমি বলেছো বলেই আমি তোমার কথার উপর ভরসা করে আমি তোমাকে গাইড করার চেষ্টা করছি, তুমি থেকে যাও। আমার ওই অন্তত পক্ষে, তো আমি তো মনে মনে চিন্তা করছি খুব ফ্যাসাদে পড়ে গেলাম, আমি এখন মাকেই বা কি বলবো। আর মহারাজকে আমি বলেছি ওনার আমি আশ্রয় প্রার্থনা করছি, ওনাকেই বা আমি কি করে, ওনার এত উনি মহাপুরুষের আদেশকে আমি কি করে দেব। খুব দুশ্চিন্তা আমি মনে মনে। তো আমি গোপালের, আমাদের প্রিয় দেবতা গোপাল ছিলেন, তাকে স্মরণ করছি, যে ভাবছি যে গোপাল তুমি একটা মানে কিছু ব্যবস্থা করো। হয়তো গোপাল সেটাই শুনলেন আমার কথাটা, তা উনি আমাকে একটু বুদ্ধি দিলেন যে ঠিক আছে। আমি শেষ পর্যন্ত বাধ্য হলাম যে ঠিক আছে আসবো মহারাজ, কিন্তু আপনি আমার আরেকটা দিন সময় দিন, একটা রাত্রি সময়, আমি আসবো, কালকেই আমি আসবো, শুধু মাকে একটু জানান, আমি যদি না ফিরি মা ভীষণ চিন্তা, অন্তত কিছু ভাবে আমাকে বোঝাতে হবে। ঠিক আছে, তোমাকে কথা দিতে হবে যে তুমি কাল অবশ্যই আসবে, এবং আমার খুব বিশেষ 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 খুব গুরুত্বপূর্ণ কাজ আছে মায়ের, যেটা না গেলে আমার চলবে না, কিন্তু আমিও সেই কাজটাকেও আমি উপেক্ষা করবো তোমার কথা ছিল যে তোমাকে নিয়ে আমি তোর মায়ের। ঠিক আছে। আমি মানে একটু কি বলবো, মানে অসাড় ভাবে নিজের উপর আমি কোন সমস্ত নিয়ম দিয়ে ফেলছি এরকম ভাবেই। তো তখন গুরু মহারাজ, তখন উনি আমাকে সেই রাত্রের জন্য যাওয়ার জন্য অনুমতি। আর আমার মনে হচ্ছে যদি আমি ওনাকে যদি এইবারে যদি আমি ওনাকে হারাই, তাহলে আমি আর ওনাকে আর কোনোদিন পাবো। আমার একটা মানসিকতা মনের মধ্যে এমন একটা কাজ করছে, বিবেক একটা এরকম ভাবে একটা মানে বলছি যে আমি এই সুযোগটা হারানোটা আমার সব ঠিক হবে। আমি তখন বেরিয়ে চলে এলাম, এবং আমি যে কিভাবে বাড়ি এসেছি আমি নিজেও জানি না। রাস্তায় আমি মনে হয়েছে আমি রাস্তায় বাসে উঠতেই ভুলে গেছি, আমি হাঁটতে হাঁটতে আমি শিয়ালদা স্টেশনে যাবো, প্রায় মাদার টেরেসার এর কাছে চলে গেছি হাঁটতে হাঁটতে। আমি সম্পূর্ণ আনবো না, কমপ্লিটলি আউট অফ মাইন্ড। আমার মানে আমি শুধু চিন্তা করছি দুজন আমার মনে তখন, একজন মা আর মহারাজ, আমি কি করে দুজনের মধ্যে সামঞ্জস্য। তো কিন্তু প্রাধান্য পাচ্ছেন গুরু মহারাজই, কিন্তু মাকেও আমি দুঃখ করতে চাইছি না। তো এইরকম একটা পরিস্থিতিতে রয়েছে, আমি এইভাবে একটা আনমনা ভাবে কোনো রকমে বাড়িতে গিয়ে পৌঁছলাম। রাত্রে অনেক কষ্ট করে মাকে
মানে তিনি উত্থাপন করলাম এবং উনি তো একটু আশ্চর্য হয়ে গেলেন, তিনি ওনাকে মিথ্যে কথা বললাম অন্য অন্য রকমভাবে, যেরকম বন্ধুরা পরীক্ষা হয়ে গেছে, ফাইনাল পরীক্ষা, বন্ধুরা একটু বেড়াতে যেতে চাইছে, আমাকে নিয়ে যেতে চাইছে। তো বলছে ঠিক আছে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে কোনো আর্থিক ইয়ে নেই, তোমাকে মানে অন্য তুমি চিন্তা করো না, আমি তো জানি আমার কোনো অর্থের দরকার নেই, আমি তো যাচ্ছি মায়াপুরে। তো ও বন্ধুরা বলেছে ম্যানেজ করো। আমি বলেছি বন্ধুদের অলরেডি যে আমি হয়তো এই অল্প নোটিশে আমি ব্যবস্থা, আমার অসুবিধা, আমি এড়াতে চাইছিলাম, কিন্তু আমাকে ওরাই দায়িত্ব নিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি এখন যাও, আমি পরে ওদেরকে দিয়ে কোনো অসুবিধা। তো এইভাবেই আমি যখন পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি রওনা হলো মন্দিরের উদ্দেশ্যে, খুব সামান্য 2-4টে জামা নিয়ে, একদম একদম সিম্পল ভাবে, কোনোরকম আড়ম্বর। মা তো আশ্চর্য হয়ে গেলেন, তুমি বেড়াতে যাচ্ছ, কিছু সঙ্গে নিয়ে আনলাম না, আমার এত কিছু দরকার নেই, আমি বেড়াতে গেলে যদি অনেক কিছু নিয়ে যাই তাহলে ওইগুলো সামলাতেই আমার সময় কেটে যাবে, আমি একটু খোলা মনে আনন্দ করতেছি। তো যাই হোক, উনি আর কিছু ইয়ে করলেন না, অল্প কিছু প্রয়োজন সেটুকু নিয়ে আমি চলে গেলাম। বিকেলে গিয়ে আমি 3-4টের সময়, 3-4টের সময় পৌঁছেছি, দুপুরে আমার ঠিক এক্সাক্টলি মানে দুপুরের দিকে, প্রায় বিকেলের দিকে আমি পৌঁছেছি। যখন কলকাতা মন্দির আলবার্ট রোডের প্রধান ইয়েতে পৌঁছেছি দ্বারে, তখন গুরু মহারাজের বাল্য বন্ধু, তার কথা গুরু মহারাজ প্রসঙ্গে উল্লেখ করেছে, সার্বভৌমানন্দ প্রভু গুরু মহারাজের বাল্য বন্ধু, উন্নত বৈষ্ণব এবং খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, তাকে বলে অত্যন্ত মানে তুখর, চৌকস এবং খুব সংস্কৃতি পরায়ণ এবং ভজনশীল, গৃহস্থ আশ্রমে। এবং গুরু মহারাজের আগে উনি জয়েন করেছেন এবং গুরু মহারাজ উল্লেখ করেছেন যে গুরু মহারাজের ইস্কনে আসার ব্যাপারে ওনার অনেক ভূমিকা আছে। তো সার্বভৌম প্রভু উনি ইয়ের কাছে দাঁড়িয়েছেন, মূল দ্বারে, মানে প্রবেশ করতে দাঁড়িয়েছিলেন, নিচে একদম রাস্তার। তো আমি যেতেই উনি গুরু মহারাজ ওনাকে মানে আমার অবয়বের একটা বর্ণনা দিয়েছেন। আমি তখন ঢুকছি, উনি আমাকে লক্ষ্য করছেন, আমি তো সেরকম কিছু নয়, উনি জাস্ট উনি জাস্ট আমাকে মানে আমাকে দেখছেন। যখন উনি নিশ্চিত হয়ে গেলেন যে আমি মন্দিরেই ঢুকছি, তখন উনি বুঝতে পারলেন যে আমি সেই যার আশার কথা। উনি আমাকে জিজ্ঞেস করলেন আমার নাম, তুমি কি দীপক রায় ছোট? হ্যাঁ প্রভু, আপনি কি করে আমাকে চিনলেন, আপনার সঙ্গে দেখা? বলছে না, ভক্তিচারু মহারাজ আমাকে তোমার কথা বলে গেছেন, আমার গুরু ভাই ভক্তিচারু মহারাজ, আমি ওনার গুরু ভাই, আর ওনার ভীষণ দরকারি কাজে থাকাতে উনি মায়াপুরে চলে যেতে বাধ্য হয়েছেন। উনি তোমার জন্য থাকতেই চেয়েছিলেন, কিন্তু মায়াপুরে থেকে ওনার এত জরুরি তলব এসেছে যে ওনাকে না গেলেই চলছে, ওনাকে যেতেই হয়েছিল। তা উনি আমার উপর দায়িত্ব দিয়ে গেছেন যে তোমাকে মায়াপুরে নিয়ে যাওয়া। তো আমরা এখন তো আজকে দেরি হয়ে গেছে, আজকের আমরা রাত্রে এখানেই থাকবো আমাদের সঙ্গে, কাল সকালে ভোরবেলায় আমরা মঙ্গলারতি করি মায়াপুরে, আর মহারাজের কাছে তোমাকে পৌঁছে। ঠিক আছে প্রভু। তো তখন তো মনটা একটু ভারাক্রান্ত আছে যে এরকম মাকে ছেড়ে এসেছি এবং একটা মিথ্যে কথা বলে এসেছি। তো কিন্তু ভক্তদের মধ্যে এসে রাধা গোবিন্দকে দর্শন করে আবার স্বাভাবিক হয়ে গেছি। আর এটাও যেমন গুরু মহারাজকে আমি প্রথম দর্শনেই তার ভালোবাসায় পড়ে গিয়েছি এবং তার আনুগত্য স্বাভাবিকভাবেই আমার হৃদয় থেকে আমি স্বীকার করেছি। রাধা গোবিন্দকেও দর্শন করে আমি লাভ ইন, মানে ওনাদের প্রথম দর্শনই লাভ ইন ফার্স্ট সাইট, প্রথম দর্শনই আমি ওনাদের এত মিষ্টি, ওনাদের রূপ, এত সকলকে মানে অভ্যর্থনা জানাচ্ছেন মন্দিরে। তো আমি ওনাদের আকর্ষণে 75 সাল থেকে 78 সালে প্রায় আমি যেতাম। যাই হোক, সেই রাত্রি ওখানে থেকে মন্দিরে থেকে পরের দিন সকালে সর্বভৌমপ্রভু গেলেন না, উনি আবার আরেকজন গুরু মহারাজের খুব ঘনিষ্ঠ গুরু ভ্রাতা, আপনারা নাম শুনে থাকেন, খুব বরিষ্ঠ এবং খুবই মানে উচ্চ পদস্থ একজন নরেশ্বর প্রভু, উনি যাচ্ছিলেন মায়াপুর। তখন তো আমাদের এত গাড়ি টাড়ি ছিল না, তখন ট্রেনে যাতায়াত, নরেশ্বর প্রভু আমাকে নিয়ে গেলেন ওনার সঙ্গে করে মায়াপুরে, শিয়ালদা দিয়ে ট্রেন করে। এর গুরু মহারাজ উনি প্রভুপাদ মানে যে ঘরটা লোটাসকে নিয়ে তার পাশের ঘরটাতে উনি থাকেন।
তো ওখানে গুরু মহারাজের চরণে আমাকে পৌঁছে গুরু মহারাজ তো দেখে আমার উৎফুল্ল হয়ে গেছেন। উনি তো চিন্তায় উনি বললেন, মানে এত উৎফুল্ল আছেন, উনি বলছেন যে দিস ইজ দি ভেরি ফার্স্ট টাইম সামবডি কেপ্ট দিস। তুমি আমাকে অনেক কথা দিয়ে যায়, কেউ কথা রাখেন, আমি তার দ্বিতীয়বার তাদের দেখতেও পাই। তুমি হচ্ছে প্রথম ব্যক্তি যে প্রথম আমাকে কথা দিয়ে কথা বলেছে। আই এম সো হ্যাপি, আই এম প্রাউড অফ ইউ। আমাকে জড়িয়ে ধরলেন, খুবই মানে আমাকে একদম অভিভূত করে দিলেন, যে ওনার ঘরে বসালেন, ভক্তদের কোনো ভক্তকে দিয়ে প্রসাদ আনালেন, ওনার ঘরে বসে প্রসাদ খাওয়ালেন। তারপরে অনেকক্ষণ কথাবার্তা হলো, প্রায় ঘন্টাখানেক। তারপরে উনি বললেন যে উনি কি করছেন, কোন সেবা করছেন, কোন গুরুত্বপূর্ণ সেবা প্রভু দিয়ে গেছেন। গুরু মহারাজ আমার সঙ্গে কথা বলে কিছু কিছু বিষয় জিজ্ঞেস করলেন, তাতে উনি খুব সন্তুষ্ট। এবং তারপরে উনি যখন আমার হস্তাক্ষর দেখলেন, উনি সন্তুষ্ট বললেন, আমার তোমার তো তুমি আমার সঙ্গে এই গ্রন্থ সভাতে ভীষণভাবে মানে আমি ভীষণভাবে একজন ছিলাম, একজন আমার কয়েকজন দরকার, কিন্তু একজন অবশ্যই দরকার। এবং তোমাকে এখন কৃষ্ণই পাঠিয়েছেন, তোমাকে উনি আমাকে বললেন সেবা করতে হবে। প্রথমে আমার 3টে সেবা উনি দিলেন, ট্রান্সক্রিপশন, মানে উনি এগুলো অনুবাদ, তখন উনি গীতা অনুবাদ করছেন। অনুবাদ উনি ডিকটাফোনে অনুবাদ করতেন, আর আমাকে ওটা শুনে শুনে লিখতে হতো, লিখে আবার ওগুলো এডিট করা। এডিটটা মোরারিজ তখন তখন তো নতুন এসেছি, এডিটটা উনি নিজেই তখন করতেন, কিন্তু আমি আমাকে লিখতে হতো। আর প্রুফ দেখা, ওগুলো যখন টাইপ সেটিং হয়ে আসতো আমাকে ওগুলো প্রুফ দেখতে। আমার বাংলা ইংরেজিতে মোটামুটি ভালো, মোটামুটি জ্ঞান ছিল। আর আর যে যখন তখন তখন আমাদের মায়াপুরে বড় প্রেস হয়, তখন আমরা ওই করতাম, একটা ছোট প্রেস, লেটার প্রেস ছিল, ওখানে আমরা ওই পাতাগুলো তৈরি করে কেটে কেটে উঠতে সাজানো, লেআউট করা হয় লেআউট টেবিলে, সেটা আমাকে করে দিলেন লেআউট। এই 3টে সেবা আমাকে করতে। আর তারপরে এইভাবে কিছুক্ষণ কথা বলার পর চলো আমরা একটু অফিসে, সেবা আছে তোমাকে দেখাবো সেবাগুলো কিভাবে চলছে। আর কলকাতায় গিয়ে বড় প্রেসে ওগুলো ছাপানো, ভগবত দর্শন সমাচার শুরু হয়, আর ভগবত গীতার কাজ চলছে সেগুলো। তো তারপরে আমি তো পুরোপুরি ভাবে ওনার সেবায় নিয়োজিত হয়ে গেলাম। এক তো গ্রন্থের সেবায় ওনার সহযোগী হিসাবে, পরবর্তীকালে কয়েক মাস পরে আমি আমাকে সাব এডিটর করে দিয়েছি। মহারাজ তো এডিটর ছিলেন, আমাকে সাব এডিটর করে দিয়েছিলেন, এবং উনি যদিও দায়িত্বে ছিলেন, আমাকে দৈনন্দিন কাজকর্মগুলো আমাকেই পরিচালনা করার দায়িত্ব। এবং এটা আমি বলবো এটা আমার বিশেষ। তারপরে এর সঙ্গে সঙ্গে ওনার ব্যক্তিগত সেবা, আমি দিনের বেলায় অফিস টাইমে অফিসে ওনার গ্রন্থ সেবায় ওনাকে সহায়তা করতাম, আর সকালবেলায় সাধুবাজারের পাশাপাশি ওনার ব্যক্তিগত সেবা করতাম। আপনার বস্ত্র সেবা বা কাপড় চোপড় ধোয়া, ওনার প্রসাধন ইত্যাদি, রাত্রিরও ওনার বিছানা করা, ওনার ব্যক্তিগত সেবা হিসাবেই আমার পুরো 80 দশক, 78 সালে জয়েন করার পর পুরো 80 দশকটাই আমার এই ব্যক্তিগত সেবা। তারপরে 90 দশক ওনার ব্যক্তিগত সেবক ছিলাম, কিন্তু তখন অনেকটা সেক্রেটারির মতো, অর্থাৎ তখন আমি মায়াপুর কাউন্সিলে উদ্যুক্ত, মায়াপুর ম্যানেজমেন্টে খুব ইনভলভ, কিন্তু আমি মায়াপুর ম্যানেজমেন্টে মহারাজের প্রথম, প্লাস আমার নিজের কিছু দায়িত্ব ছিল, প্রাইম মেম্বার, বিবিটির পাশাপাশি আর জগন্নাথ মন্দির ইত্যাদি। তো তো সেই সময় আমি ব্যক্তিগত সেবক ছিলাম, কিন্তু অনেকটা ইয়ের মতো, মানে আগে ছিলাম সার্ভেন্ট, পরে সেক্রেটারির মতো, কিন্তু সবটাই আর কি। তারপরে 2000 সালে উনি আমাকে ওনার ডিভাইন ফুড প্রজেক্টে নিয়ে যান আমেরিকাতে। সেখানে আমি ওনাকে প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব দিয়েছি। পরে ওটা গুরু মহারাজ দায়িত্বটা ওনার অন্য শিষ্যকে হস্তান্তর করেন, কারণ উনি ভীষণ ব্যস্ত হয়ে পড়েন অন্যান্য দেবী সেবায়। তখন উনি আমাকে তখন গুরু মহারাজ যখন হস্তান্তর করেছিলেন, তখন আমিও কোনো একটা মন্দিরে, মানে ফিলাডেলফিয়া মন্দিরে মুখ করি গুরু মহারাজের। আমি গুরু মহারাজ যেহেতু ডিভাইন ফুড মানে ইনভলভ থাকছিলেন না, আমিও আর কি যদিও স্পিরিচুয়াল, কিন্তু একটা বিজনেসের মতো। গুরু মহারাজ যখন ছিলেন তখন একটা ইয়ে ছিল, তখন একটা মোটিভেশন ছিল। তারপরে আমি তখন বুক করলাম, ওখানেও বেশ অনেক কিছু সেবা করেছি। তারপরে আস্তে আস্তে গুরু মহারাজ আমাকে আবার
দেশে ফিরে আসতে বললেন এবং এখানে এখন আবার সেই কমিটি সেবাতে আমি নিযুক্ত আছি। এখন গুরু মহাজনের গ্রন্থগুলি আমাকে নতুন করে সম্পাদনার দায়িত্ব দিয়েছেন। উনি বলেছেন তখন তো খুব তাড়াতাড়ি করেছি আর তখন স্টাফও অত ভালো ছিল, অনেক ভুলভ্রান্তি রয়েছে, এই বইগুলো 10,000 বছর থাকবে, তো তুমি এগুলো, এবং গুরু মহারাজ এত বছর ধরে উনি আমাকে শিখিয়েছেন, তো আমিও গুরু মহারাজের কৃপাতেই আমারও খুব আগ্রহ ছিল জানা শেখার, আমিও খুব মন প্রাণ দিয়ে এই সেবাটিকে গ্রহণ করে এই সেবাটি সম্পাদন করার চেষ্টা করেছি। গুরু মহারাজও আমার সেবায় অনুমোদন করেন যে ঠিক আছে চলে যাচ্ছে, তুমি এটা ইয়ে করো। আর আমি অবশ্য সবকিছু যা কিছু করি আমি গুরু মহারাজকে দেখি, আর উনি না যতক্ষণ পর্যন্ত অনুমোদন, এখানে উনি সন্তুষ্ট হচ্ছেন আমি দেখি, আমি দেখি সন্তুষ্ট মানে ইয়েতে সংশয়। তো এখন ওই সেবাতেই পুরোপুরি নিয়োজিত আছি, কিন্তু এত সেবা সেই অনুসারে যথেষ্ট সেবক নেই, অনেক হাত মানে হ্যান্ডস দরকার, সাহায্য দরকার, তবুও চেষ্টা করে যাচ্ছি যতটা করতে পারি। প্রভু আছেন, গুরু মহারাজ আছেন, প্রভু আছেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আপনাদেরও আশীর্বাদ আমি প্রার্থনা করছি। অনেক কিছু বলার আছে, আমি তো জাস্ট মানে টাচ করে গেলাম আউটলাইনটা, কিন্তু আমি ডিটেলে অনেক কিছু বলতে পারলাম না। এর মধ্যে অনেক সেবা আছে যেগুলো অ্যাপার্ট ফ্রম পাবলিকেশন, কনস্ট্রাকশন, কিছু গুরুত্বপূর্ণ কনস্ট্রাকশন এসেছেন গুরু মহারাজ, মায়াপুরের কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট নিতে চাইনি, গুরু মহারাজ বলছেন ইউ হ্যাভ টু ডু ইট। আমি ডব্লিউবিসিদের কথা দিয়ে বলেছি এটা করতেই হবে, এবং ওরা নিতে চাইছে, ওরাও নিতে বলছে যে এটা মানে গুরু মহারাজ চেয়েছিলেন 6 মাস, এটা মানে 3 মাসের মধ্যে একটা 3000 ফুট স্কোয়ার ফুট একটা জিবিসি কনফারেন্স রুম তৈরি করে, যেটা পঞ্চ যেটা গুরু মহারাজ থাকেন, এটা হচ্ছে পঞ্চ, যেটা গুরু মহারাজ থাকেন করে একটা ছাদে, ওইটার মাথায় একটা জিনিস, সেটা ওরা 3 মাস সময় ছিল জিবিসি মিটিং এর আগে, কিন্তু ওরা বলছে 6 মাসের আগে এই কাজটা করা সম্ভব। গুরু মহারাজ বলছেন আমি কথা দিয়েছি করতে হবে, মহেশ্বর করবেন গুরু মহারাজ আমাকে ঠিক করে। আমি 3টে শিফটে 24 আওয়ার্স ইয়েতে ডিউটি সেবাটা পূর্ণ করেছি। গুরু মহারাজ গুরুবর্গ সকলে কৃপা করে আশীর্বাদ করেছি। এরকম অনেক অনেক সেবা আছে যে গুরু মহারাজকে মানে বাধ্য করেন। প্রথমে মানে নার্ভাস ফিল করতাম, কিন্তু গুরু মহারাজ সঞ্চয় করে, ফলে গুরু মহারাজের এই যে আমার মনে ওনার প্রথম দর্শনে ওনার প্রতি আমি যে আকর্ষণ অনুভব করেছিলাম, যে ওনারা যে কোনো ভাবে ওনার সঙ্গে করতেই হবে, সেটা উনি আমাকে কৃপা করে নানাভাবে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আমার সেই অভিলাষ। যেমন আমরা দেখতে পাই মহাজনের জীবনে নরোত্তম দাস ঠাকুর বিভিন্ন মহাজন ভক্তের বা মহাভাগবত ভক্তের তারা কৃপা প্রার্থনা করছে, নরোত্তম দাসমান, রামচন্দ্র সঙ্গমানি নরোত্তম দাস, এই ধরনের বহু পঙ্ক্তি আছে তাঁদের পদাবলিতে। তো আমি আমার গুরু মহারাজের সান্নিধ্য লাভ করার জন্য, ওনার দৃষ্টি কোণে আসার জন্য খুব আমার একটা অভিলাষ ছিল, এবং তিনি আমার এই অভিলাষটি পূরণ করেছেন। পিতামাতা গুরুদেব এদের তো কখনোই ঋণ শোধ করা যায় না, এদের কাছে আমি সকলেই চিরদিন। আর গুরুদেব হচ্ছেন পিতামাতার থেকেও আরো বড়। কেন? সেই সম্বন্ধে চৈতন্য মঙ্গলে চৈতন্য মঙ্গল লোচন দাস ঠাকুর বলেছেন যে সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা, জন্মে জন্মে পিতামাতা সবে পায়, গুরু কৃষ্ণ নাহি মিলে ভজ হইয়া। পিতামাতা তো নিশ্চয়ই খুবই বড়, কিন্তু তার থেকেও বড় হচ্ছেন গুরুদেব, কারণ গুরুদেব এই জন্মবিন্দু জড়া এই জড় বন্ধন থেকে তিনি আমাদের শ্রীকৃষ্ণ পাদপদ্ম দর্শন করা, শ্রীকৃষ্ণ পাদপদ্মে প্রেম ভক্তি দান। তো আজকের আমি ভাবি যে গুরু মহারাজ সেই যেমন রঘুনাথ দাস যার উক্তি দিয়ে আমি শুরু করেছিলাম, যে যদিও আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও তিনি আমাকে জোর করে
এই পথে নিয়েছি। এবং আমি যে তত ভালো ভক্ত তা নই, মোটামুটি চলেই যায় কাজ চালানোর মতো। কিন্তু যেটুকু এগোতে পেরেছি, যেটুকু ভক্তিপথে অগ্রসর হতে পেরেছি, আমার পরমা তিনি আমাকে বহুভাবে স্নেহ করেছেন, স্নেহ বর্ষণ করেছেন, প্রীতি করেছেন, তিরস্কার করেছেন, এবং প্রত্যেকটি ছিল আমার জীবনে এক একটা স্বপ্ন। এক একটা আমার এক একটা স্নেহ, ভালোবাসা, তিরস্কার আমার এক একটা জীবনে এক একটা অধ্যায়, এবং প্রত্যেকটা অধ্যায়ে কিছু না কিছু আমার সঙ্গতি লাভ করেছে। পারমার্থিক সঙ্গতি তো বটেই, জাগতিক ভাবেও আমি দেখি, আমি কখনো, আমি যদি গুরু মহারাজের চরণে বা ইস্কনের আশ্রয় না আসতাম, প্রভুপাদের আশ্রয় যদি না আসতাম, আমার যে কি হতো দুর্দশা আমি নিজেও কল্পনা করি। আমি মানে জড়জগতেও কোনো রকম আমার ক্ষতি, আমি কোনো কিছু সুবিধা করতে পারি। এখানে এসে তো পারমার্থিক পথে তো অগ্রসরের জন্যই আসে, সেটি হচ্ছে মূল উদ্দেশ্য। তার সঙ্গে সঙ্গে জড়জাগতিক ভাবেও আমি এখানে যে সমস্ত উচ্চ সংস্কৃতি পরায়ণ, ভক্তি পরায়ণ তো বটেই, জাগতিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে যে সমস্ত উচ্চ বিত্ত এবং উচ্চ সংস্কৃতি পরায়ণ মানুষদের সংস্পর্শে আমি আসি, সেটা আমি আমার সাধারণ জীবনে, আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে, যে পটভূমিকা থেকে আসছি, আমার পক্ষে কখনোই সেই স্তরে যাওয়া সম্ভব। গুরু মহারাজের কৃপায় এগুলি সবই সম্ভব হয়েছে। আর গুরু মহারাজের আরেকটি আমার বিষয়, আমার সঙ্গে অনেকেই আদান প্রদান, বিভিন্ন রকমের আদান প্রদান আছে। কিছুটা গুরু মহারাজ আমার সঙ্গে বন্ধুত্বের ব্যবহারও করেন, যেটা অবশ্যই হওয়া উচিত। সে সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজ নারদমুনি বলেছেন, পুরো সুদৃঢ় সুহৃদয়, যে গুরুর সঙ্গে সবসময় সম্পর্কটা সুহৃদের সম্পর্ক। গুরু তো তিনি গুরুতর বস্তু বিষয়, সেই গুরুত্ব তো সবসময় থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বন্ধুত্বেরও একটা সম্পর্ক, এবং সেটা গুরু মহারাজের, আমাদের গুরু মহারাজ সকলের সঙ্গে সেই সম্পর্কটা করার সুযোগ দেয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যেহেতু আমি অনেক ঘনিষ্ঠ সান্নিধ্যে ছিলাম, ব্যক্তিগত সেবায় নিয়োজিত ছিলাম, আমার সেই অভিজ্ঞতাটা খুব ভালো। তো কখনো কখনো উনি এত বন্ধুর মতো হয়ে যান, মাঝে মাঝে উনি তো, আমরা যখন একসঙ্গে এডিটিং করতে বসি, ওনাকে আমি আমার কাজগুলো দেখাই, অনেক সময় উনি আবার একটু অন্য আলোচনা, মানে এই সমস্ত গ্রন্থ বিষয়ে কি বলবো, প্রান্তিক বিষয় আলোচনা করতে করতে অনেক বিভিন্ন লেখকের আলোচনার মধ্যে চলে যায়। গুরু মহারাজের এত জ্ঞান এখনো পর্যন্ত ওনার রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত গড় করে উনি বলে, আর সেগুলো উনি মাঝে মাঝে আমাদের এডিটিং এর আলোচনা সেবার মধ্যে ওগুলো উনি প্রসঙ্গ করলেন। কোনো ওই এডিটিং এর বিষয়ে বলতে গিয়ে উনি কোনো একটা শব্দকে কেন্দ্র করে হয়তো তখন একটা চলে আনলেন, রবীন্দ্রনাথের একটা কবিতার থেকে সেই শব্দটা চয়ন করলেন। তো এইভাবে আমার পরম সৌভাগ্য, প্রভুর অশেষ কৃপা, যে এমন গুরু কৃষ্ণের কৃপায় আমরা গুরুদেবকে লাভ করতে পারি, এবং গুরুদেবের কৃপাকে লাভ করতে পারি, আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্তে এরকম আমরা বিচার পাই। তো আমি সত্যি সত্যি প্রভু আমাকে কৃপা করে এত সুন্দর আশ্রয় দিয়েছেন। শুধু পরমার্থের পথে অগ্রসর হওয়াই শুধু নয়, জাগতিক ভাবেও আমি মানে আমার এত সুন্দরভাবে জীবনটা অতিবাহিত হয়েছে। অনেক রকম পরীক্ষা তো থাকি, সেটা তো আপনারা সকলেই জানেন। প্রভুপাদ বলেছেন, যেদিন থেকে আমরা কৃষ্ণচরণে সর্বপন্ন হই, মায়া আমাদের পিছনে থেকেই আমাদের সবসময় আমাদের উপর, আমাদের কিছু না কিছু পীড়ন আমাদের উপর করবেন অ্যাজ এ টেস্ট। সেগুলো তো আছেই, কিন্তু তা সত্ত্বেও আমি এত উপভোগ করি এবং করছি। তো সেই আপনাদের কাছে আরো অনেক কিছু বলতে পারতাম, কিন্তু সময় এখন তো সময় প্রায় অতিক্রম করে গেছে, 8:10। তো আমি এখানেই শেষ করব। আপনারা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, আর আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমি গুরু মহারাজের চরণে সংলগ্ন থাকতে পারি শেষ মুহূর্ত পর্যন্ত। কখনো যেন তার চরণাশ্রয় থেকে যেন বিপদের না হই, মায়ার দ্বারা যেন প্রভাবিত না হই, এবং সবসময় গুরু মহারাজের বিধানে যেন তৎপর থাকতে পারি, আর শ্রীঅঙ্গের এবং তার পারিপার্শ্বিক যা কিছু প্রয়োজন সবকিছু যেন আত্মনিয়োগ করতে পারি। আপনাদের কাছে প্রার্থনা করি, এবং
পরম কনিষ্ঠ গুরুদেবের চরণে, হরে কৃষ্ণ স্বরূপ দামোদর পরমারাধ্য গুরুদেবের চরণে এবং পরম কনিষ্ঠ চরণে প্রণাম নিবেদন করে আমার গুরু প্রণয় তিনি শেষ করছি। হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, প্রভু, কৃষ্ণ আপনি কৃষ্ণ শুনতে পাচ্ছেন? হরে রাম, রাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলো। আমি বলছি হরে সবাই কৃষ্ণ। প্রণাম মন্ত্র সম্পর্কে জানতে ইচ্ছা করছে, প্রণাম মন্ত্রটা কিভাবে আসলো। আমি কথা এবং ভেঙে যাচ্ছে, শুনতে পাচ্ছি না, কথা ভেঙে যাচ্ছে। আচ্ছা, আমাকে একজন অনুরোধ করেছেন যে ওই ইয়ে সম্বন্ধে আমাকে যে সর্বদংশন করেছিল মায়াপুরে সেই সম্বন্ধে। ঠিক আছে, সময় থাকলে আমার তো অসুবিধা নেই, আমি তো বলতে চাই, কিন্তু সময়ের কথা চিন্তা করে আমি তো, ঠিক আছে। তো এটা ছিল এক্স্যাক্টলি সালটা কোন সালে হবে, সালটা ছিল সম্ভবত 1984 সাল, অ্যারাউন্ড দ্যাট টাইম। তো সেই সময় খুব বর্ষা হচ্ছে মায়াপুরে, প্রচন্ড বর্ষা হচ্ছে। আর গুরু মহারাজ উনিও মায়াপুরেই আছেন। উনি তখন ওই কঞ্চ বিল্ডিং এর, যেখানে যে বিল্ডিং এখন আছেন কিন্তু অন্য ঘরে, এখন যে ঘরে আছেন ওই ঘরে নয়, আর অন্য একটা ঘর ছিল, এই ঘরটা তখন রেডি হয়নি। তো উনি তখন মায়াপুরে আছেন, আর আমিও ওই কঞ্চ বিল্ডিং এর, যখন গুরুমাজের বর্তমান ঘরটা হয়ে গেল তখন গুরুমাজের সঙ্গে একই অ্যাপার্টমেন্টে থাকি, ওই সামনে ঢুকে ডান দিকের ঘরটা। কিন্তু যখন ওই অ্যাপার্টমেন্টের আগে গুরুমাজ অন্য ঘরে ছিলেন, তখন একটা গুরুমাজকেই থাকতো, তখন আমি নিচে একটা ঘরে থাকবো, ওই পাঁচ বিল্ডিং নিচে একটা ঘরে থাকবো পিছনে। খুব বর্ষা হচ্ছে, আষাঢ় শ্রাবণ মাসই হবে, আমার দিনটা মনে নেই, প্রচন্ড বর্ষা হচ্ছে। আর মঙ্গল আরতির সময় আমি মঙ্গল আরতির পিছন দিকে, ওই পিছনের ঘর থেকে গিয়ে ওই দুটো টার্ন নিতে হয়, নিয়ে ওই রিসেনের মধ্যে দিয়ে আমি আসবো, আমি মন্দিরে যাব। আর গুরুরাজ কচ বিল্ডিং এর উপর থেকে নামছে। তো আমি যখন পিছন থেকে ওয়ান রাইট টার্ন নিয়ে যখন ওই মন্দিরের ওই পাশের দরজা, মানে রিসেপশনের পাশের দরজাটা এসেছি, এসে ওখান দিয়ে আমি রিসেপশনে এসেছি, তো রিসেপশনের মধ্যে দিয়ে আমি মন্দিরে চত্বর দিয়ে মন্দিরে যাবো। ঠিক ওই রিসেপশনে ঢোকার মুখেই আমাকে পায়ে একটা কিছু কামড়ালো। তো আমি যেই কামড়ালো আমি ছিটকে রিসেপশনের মধ্যেই পড়লাম, পা বেঁধে গেল ওই চৌকাঠে, আর আমি ওখানেই একদম পুরো পড়ে গেলাম, ওই রিসেপশনের উপরের চাঁদ মানে মাটিতে আমি পুরো পড়ে গেলাম। আর ঠিক ওই সময় গুরু মহারাজ উপর থেকে সিঁড়ি দিয়ে নামতেন, ঠিক 3-4টে সিঁড়ি উপরে উনি তখন রয়েছে। আর উনি দেখতে পেলেন, হচ্ছে আমাকে, উনি বলছে কি হলো স্বরূপ দামোদর, কি হলো? মানে গুরু মহারাজ আমার মনে হয় পায়ে কিছু, মানে বলে তোমার না, উনি বললে তুমি কি পায়ে মানে কাপড় বেঁধে পড়ে গেছো? না, আমার মনে হচ্ছে পায়ে কিছু একটা কামড়েছে। বলছে কামড়েছে? তখন ওই কাছেই ইয়ে ছিল, নাইট গার্ড ছিল, সিকিউরিটি, তো এসে টর্চ দিয়ে, তো রাত্রির বেলায় তখনকার দিনে তো আমাদের খুব নিয়ম মেনে চলবে, রাত্রিবেলা সব অন্ধকার করে দেওয়া, মানে লাইট টাইট নেওয়া যায়, অপ্রয়োজনীয় জায়গাগুলো লাইট, তো রিসেপশনে তখন লাইট ছিল, মানে অন্ধকার করা ছিল, লাইট এলে আর টর্চ দিয়ে দেখলো আমার পায়ে দুটো মানে ইয়ে বেরোচ্ছে, ওই মাঝখানের যে বুড়ো আঙুল না, মানে যে টো আছে, তো এর মাঝখানের আঙুলটা ওইখানটায়, আঙুলের মাথায় দুটো আর কি ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। ফিনকি দিয়ে ঠিক বলবো না, দুটো রক্তের ধারা বেরোচ্ছে। তখন ওই সিকিউরিটি গার্ড, ও আর কি মায়াপুরেরই কেউ ছিল আর কি, স্থানীয়, তো বলছে মহারাজ সাপে কামড়েছে, সাপে কামড়েছে। তখন গুরু মহারাজই বললেন, হ্যাঁ গুরু মহারাজ বললেন যে ওকে, ওর কাছে একটা গামছা ছিল, নিজের গামছা, আমার উত্তরী আমার ঠিক খেয়াল নেই, দিয়ে আমার থাইয়ের কাছে ওটা বেঁধে দিল, ওই লোকটি বেঁধে দিল ওই সিকিউরিটি। তারপরে বললেন যে তুমি ড্রাইভারকে ডাকো, নিয়ে ড্রাইভারকে ডাকো, ইয়েকে বললেন সিকিউরিটিকে, আর আমি মন্দির থেকে একজন পাবে আসছি, আর আমাকে বললেন তুমি এখানেই বসে। তো গুরু মহারাজ ওই ড্রাইভার নিয়ে, সিকিউরিটিও ড্রাইভারকে তুলে ড্রাইভার গাড়ি নিয়ে এসেছে, আর আমিও গুরু মহারাজ তাকে জিজ্ঞেস করেছেন যে এখানে কেউ বলছে মায়াপুরে একজন উপাস,
তার ওই আমাদেরই ওখানে কাজ করতো মুকুল বলে একটু ছিল বাবা, তো বাগানে কাজ করতো। তো আমাকে গাড়ি চালিয়ে গুরু মহারাজ গাড়ি আমাকে নিয়ে ওই ইয়েতে গেলেন, যেটা কালভার্ট ওর কালভার্টের পাশে। তারপরে ওখানে ওর বাড়িতে আমাকে করে নিয়ে গেল, আর আমি আমাকে মাটিতে বসতে দিল, আর গুরু মহারাজ চৌকি ছিল, মানে তক্ত বসের উপরে গুরু মহারাজ বসলেন। আর আমি তখন থেকে মানে ওইটা হয়েছে, আমি কনস্ট্যান্টলি নাম করে যাচ্ছি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে যাচ্ছি, কারণ আমি বুঝতে পারছি হয়তো আমাকে শরীর ছেড়ে দিতে হবে, সাপের কামড় জানি না তো কি ধরনের সাপের আমি বসলেন, আর আমি ওই গুরু মহারাজ আমার মাথাটা ওনার কোলে নিয়ে নিলেন, আর ওই ওঝা আমার পাটা ছড়াতে থাকছে, আর ওই ওঝা আর কি সামাতে লাগছে। তো মন্ত্র মানে এরকম ওই যে শিকড় টিকড় সংগ্রহ করে আনলো, তারপরে ওখানে আগুন দিয়ে মানে মারছে, পাট দিয়ে আগুন ধরিয়ে ওখানে মারছে, আর করছে, ফুঁচ ফোটাচ্ছে, নানা রকম ভাবে ট্রিটমেন্ট করছে। আমার মাথাটা গুরু মহারাজের কোলে, গুরু মহারাজ ওনার পায়ে দুটো পায়ের মাঝখানে আমার মাথাটা রেখে আর আমার মাথায় হাত দিয়ে আছেন। আমি তখন আমি নিরন্তর নাম করে যাচ্ছি যে হয়তো যে কোনো মুহূর্তে শরীর ছেড়ে দিতে পারে। তো প্রায় মনে হয় তো আমার তো প্রায় 2-3 ঘন্টা তো লেগেছে, কমসে কম 2 ঘন্টা তো কম হবেই, ইজিলি 2 ঘন্টা। তারপরে সবকিছু করার পর তারপর অনেক কিছু খাওয়ালো, অনেক শিকড় বাটা টাটা অনেক কিছু খাওয়ালো, ইত্যাদি ইত্যাদি। তারপরে ও ইয়ে করলো, তারপরে ও বললো যে বিষ কেটে গেছে। গুরু মহারাজ বললেন যে আপনি নিশ্চিত যে বিষ কেটে গেছে, আপনি আবার এটা অসুবিধা হবে না তো? বলছে না, আমি একদম নিশ্চিত বিষ কেটে গেছে, ওটা কতগুলো লক্ষণ বিষ কাটার। তা গুরু মহারাজ বললেন যে কি সাপের ইয়ে করে দিল? বলছে কি একটা নাম বললো, একটা আটকাওয়ার নাম, তো এটা খুব বিষাক্ত ইয়ে, কিন্তু এটা সহজে ছেড়েছে, কারণ এই সাপের যে বিষটা এটা মারাত্মক, এটা ওঠে খুব দেরিতে, আর উঠে পড়লে আর নামতে চায় না, নামাতে খুব দেরি, কিন্তু এটা ওঠার আগেই এটাকে কন্ট্রোল করা যাচ্ছে, তার ফলে এটা অতটা অসুবিধা হয়। তো যার ফলে কেউটা বলেনি, গোখরো বলেনি, কিন্তু অন্য একটা নাম বলেছিল, আমার অনেক বছর হয়ে গেছে। তো তারপরে চলে এলাম মায়ে, তারপরে সেই দিনই গুরু মহারাজ, পূজ্যপাদ পুরী মহারাজ, ভক্তি প্রমোদ পুরী মহারাজ, আজকে খুব স্নেহ করতেন, আর গুরু মহারাজ অনেক ভালোবাসতেন। ওনার কাছে আমাকে বেলার দিকে নিয়ে গেল যে মহারাজের আশীর্বাদ নেওয়ার জন্য। বহুবাদের গুরু ভাইয়ের মধ্যে উনি তখন জ্যেষ্ঠতম। তো পুরী মহারাজ শুনে খুব দুঃখ করলেন, আমার মাথায় গায়ে হাত বুলিয়ে। উনি আবার নিজেই ভাগবত থেকে কালীয় দমন লীলা পাঠ করলেন পুরী মহারাজ, করে আমাকে শোনালেন। বলছেন বহুবার মানে ভক্তিসিংহ সরস্বতী ঠাকুর বলেছেন যদি সর্পদংশন, মায়াপুরে তো সবসময় সাপের ইয়ে করতে চাচ্ছিল, তো সর্পদংশন হলে কালীয় দমন শুনলে সমস্ত বিশেষ প্রভাব। এইটা ছিল সর্পদংশন লীলা এবং গুরু মহারাজের বিশেষ কৃপা। হ্যাঁ, প্রণাম মন্ত্রটা কেউ লিখেছেন, প্রণাম মন্ত্রটা, হ্যাঁ আমি প্রণাম মন্ত্রটা লিখেছিলাম গুরু মহারাজের কৃপায়। তবে গুরু মহারাজ 1990 সাল থেকে, গুরু মহারাজ 87 সাল থেকে এটা প্রদান করছি। 1990 সাল থেকে সবাই, আমি যেমন গুরু মহারাজের সেবক, সেক্রেটারির মতো, তো আমাকে সবাই বলতো যে ইয়ে প্রভু একটু গুরু মহারাজকে বলুন না, অনেক গুরু মহারাজদের তো দ্বিতীয় দুটো পংক্তি করা হয়েছে, গুরু মহারাজ আমি একবার জিজ্ঞেস করেছি, আমাকে অনেকেই বলেছে, কিন্তু গুরু মহারাজ নারাজ, উনি করতে রাজি। এইভাবে 3-4 বার গুরু মহারাজকে আমি অ্যাপ্রোচ করেছি, কিন্তু গুরু মহারাজ সবসময় না করেছে। তারপরে 1995 সালে আবার আমি অ্যাপ্রোচ করলাম গুরু মহারাজ। তো তখন গুরু মহারাজ উনি বললেন যে আমার ততটা আগ্রহ মানে ইয়ে নেই, কিন্তু বারবার আমাকে যেটা ভালো বোঝো করো।
स्पेसिफिकली संस्थापक आचार्य और कोई नहीं है, तो क्या देखे गए ভাবে মানে আড়ম্বর করার দরকার ছিল না। সবাই গুরু মহারাজ সবাই চাইছে, অনেক গুরু মহারাজরা এরকম হয়েছে দ্বিতীয় মানে মানে দ্বিতীয় মন্ত্রটি ঠিক আছে। তবে গুরু মহারাজ একটা শর্ত দিলেন, উনি বললেন যেটাই করো সেখানে যেন প্রভুপাদের কোনো সঙ্গে কোনো সংযোগ। আর গুরু মহারাজ যেই মুহূর্তে কথাটা বললেন, আমি অ্যাকচুয়ালি যেহেতু ভক্তরা বলছিল, আমি আগেই আমার মন্ত্রটা তৈরি ছিল, এই যে পুরো জিনিসটাই আমার তৈরি ছিল, খালি একটা ফ্রেজ বাদে একটা ফ্রেজ আমাকে চেঞ্জ করতে হয়েছিল, সেটা গুরু মহারাজের শর্তাদি নাই। গুরু মহারাজ শর্ত দিলেন যে যেটাই যা মন্ত্রই করো সেখানে যেন প্রভুপাদের কোনো সংযোগ থাকে, প্রভুপাদের সঙ্গে যেন কিছু একটা সংযোগ সূত্র থাকে যেখানে আমি প্রভুপাদের সঙ্গে যুক্ত। আর যেই গুরু মহারাজ কথাটা বললেন সঙ্গে সঙ্গে আমার মাথায় সঙ্গে সঙ্গে এতে আমি বুঝলাম যে এটা গুরু মহারাজই আমাকে দিই, আমি এটা আমার কোনো কৃতিত্ব নয়। সঙ্গে সঙ্গে আমার মাথায় ওই ইয়েতে আছে না গীতায় মচ্চিত্ত মদগত প্রাণা, ওই মদগত প্রাণাটা ওই আমার হৃদয় বলুন এবং আমার বুদ্ধিতে বলুন, মস্তিষ্ক বলুন, ওটা ক্লিক গেল, মানে ফ্ল্যাশ করলো প্রভুপাদগত। অন্য জিনিসগুলো আমি করেছিলাম, আর প্রথম ফ্রেশটা ওই ফ্রেশটা অন্য কিছু ছিল, আমার কাছে কোথাও লেখা আছে নিশ্চয়ই, কিন্তু আমার এক্সাক্ট এখন মনে নেই। ওইখানে আমি ওটা রিপ্লেস করলাম প্রভুপাদগত। অন্য জিনিসগুলো আমি জানতাম, আমি গুরু মহারাজের সঙ্গে তিনি আছে, তিনি স্নিগ্ধ, তার কথাবার্তা সব স্নিগ্ধ, তিনি খুব কোমল, তিনি খুব বাগ্মী, অত সুন্দর কথা বলেন। শিলা জয়পাতাকা মহারাজ বলেন যে মহারাজ যখন কথা বলেন তখন মনে হয় গন্ধর্ব কথা বলছি, গান করছি। শিলা জয়পাতাকা মহারাজ অনেকবার ওনার গুরু মহারাজের স্তুতি করতে মানে গুণগান করতে গিয়ে উনি বলেছেন যে মহারাজ যখন কথা বলেন তখন মনে হয় যেন গন্ধর্ব গান করছি। তো তিনি বাগ্মী, তো সকলেই জানি। তিনি সুলেখক, এত সুন্দর লেখা বাংলা ইংরাজি কবিতা থেকে, ইংরাজি কবিতা থেকে বাংলা কবিতায় আমি প্রথম দেখলাম যেটা প্রভুপাদ ইংরেজিতে লিখেছিলেন সেটাকে বাংলার কবিতার আকারে আবার নিয়ে। তো তার তো লেখনী, তার বাগ্মিতা, তার স্নিগ্ধতা, এগুলো তো সকলে সর্বজন বিদিত। তা আমি তো দেখেছি, শুধু তাই নয়, তো এগুলো আমার করাই ছিল। দ্বিতীয় লাইনের প্রথম অন্য কিছু ছিল, যখনই গুরু মহারাজ বললেন সঙ্গে সঙ্গে আমাকে চিন্তাও করতে হয়নি, আমার মাথায় এসে গেল। আমি তখনই বুঝলাম যে গুরু মহারাজ যেটা আমাকে আমার মাথায় ওটা প্রেরণ করলো, আমার মস্তিষ্ক প্রেরণ। আমি বললাম ঠিক আছে মহারাজ, আমি গুরু মহারাজ আমি ওটা করে আপনাকে দেখালাম। যেহেতু ওটা আমার এসে গেছে, আমি ওটাকে তৈরি করে আমি পরের দিন কালেই দেখালাম। সেটা তো প্রণাম মন্ত্র। হরে কৃষ্ণ, সর্বদামোদর প্রভু। ইয়েস প্রভু। হ্যাঁ প্রভু, প্রণাম। আপনি বলতে পারেন প্রভু, আপনার জন্য বিশেষভাবে আজকে অনেক ভক্ত এসেছে, আপনি আরেকটু বলতে পারেন। আর অনেক ভক্তর অনেক প্রশ্ন ছিল আপনার উদ্দেশ্যে, আপনি কিছু কোশ্চেন আনসার নিতে পারেন। সবাই আপনার থেকে প্রশ্নের আপনারা যাদের যাদের প্রশ্ন আছে। কত সালে প্রণাম মন্ত্রটা তৈরি করা হয়েছিল? এটা হয়েছিল 1995 সালে। বীরা প্রকাশ কন্ট্রোল করো। আসনা, ধন্যবাদ, প্রণাম। জয় শ্রীল প্রভুপাদ, জয় গুরু মহারাজ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, আপনাদের যাদের প্রশ্ন আছে প্রভুর কাছে, আপনারা যারা প্রশ্ন করতে চান তারা দয়া করে চ্যাটে মেসেজ পাঠাতে পারেন, তাহলে আমরা সেটা প্রভুর কাছে পৌঁছাতে পারবো এবং আপনারা সবাই তার উত্তর পেতে পারবেন।
না, আমার সাথে প্রভুপাদের দেখা হয়নি। গুরু মহারাজের বিষয়ে একটা ক্ষেপ আছে যে যখন আমি গুরু মহারাজের সেবক হিসাবে ওনার সঙ্গে থাকতাম, ওনার অনেক অতিথি আসতো। তো যখন অতিথিরা আসতেন গুরু মহারাজ খুব খুব করে বলতেন ওনাদের এসে এসে, স্বরূপদাদার জাস্ট মিস প্রভুপাদ। কারণ প্রভুপাদ অবতার হয়েছিলেন 1977 সালের নভেম্বর মাসে, 14ই নভেম্বর। আর আমি জয়েন করেছিলাম 1978 সালের 9ই আগস্ট। তো ঠিক 1 বছরের কম সময়। তো গুরু মহারাজের আমার আক্ষেপ ছিল না, আমি তো গুরু মহারাজকে পেয়ে সন্তুষ্ট ছিলাম। তো আমার কোনো কিছু, কিন্তু গুরুর একটা আক্ষেপ ছিল। উনি যখনই ওনার কোনো আরো অতিথির সঙ্গে ওনার মানে সাক্ষাৎ হতো, মানে আমি তার সঙ্গে থাকাকালীন আমার যখন আলাপ করিয়ে দিতেন, বলতেন যে সরোজ আমাদের এই সেবা করছে, তখন উনি বলতেন যে সরোজ আমাদের জাস্ট মিস প্রভুপাদ। উনি এই কথাটা বারবার বলতেন, একদম জাস্ট মিস প্রভুপাদ, প্রভুপাদকে জাস্ট মানে মিস করেছে, অল্পের জন্য মানে প্রভুপাদের সান্নিধ্য পাই। এই কথা উনি সবাইকে বলতেন, যত অতিথি আসতেন আমি সঙ্গে থাকতেন, আমাকে যখন আলাপ করিয়ে দিতেন। তো না, আমি প্রভুপাদের প্রশ্ন লাভ করিনি, আমার দুর্ভাগ্য। তবে গুরু মহারাজকে পেয়েছি, প্রভুপাদের গ্রন্থ পেয়েছি। আমি প্রভুপাদকে সবসময় করি। আমি একটা দিনও প্রভুপাদের ক্লাস, আমি প্রতিদিন আমার সাধনার একটা অঙ্গ হচ্ছে প্রতিদিন প্রভুপাদের একটা ক্লাস। তো প্রভুপাদকে আমি ভীষণভাবেই প্রভুপাদের সঙ্গে আমি উপভোগ করি, তার গ্রন্থের মাধ্যমে, তার পাঠের মাধ্যমে এবং তার সেবায়। প্রতিটা গ্রন্থেই আমি প্রতিটা গ্রন্থেই গুরু মহারাজ, কারণ প্রত্যেকে ভক্তি রসামৃত সিন্ধু, প্রভু গুরু মহারাজের সাথে আপনার মানে প্রতিটি গ্রন্থেই আপনি কোন কোন গ্রন্থে সহায়তা আছেন, প্রতিটা গ্রন্থে তখন এরকম কোনো বাছাবাছি ছিল না। ভগবত দর্শন থেকে শুরু করে প্রত্যেকটা গীতা, ভাগবত। কিন্তু যেহেতু আমাদের যথেষ্ট লোকজন ছিল না, যার ফলে আমাকে সবকিছুতেই আমাকে ইয়ে করতে, মানে প্রত্যেকটা গ্রন্থেই আমাকে ইয়ে করতে। আমার সেই হিসাবে গ্রন্থগুলো পাঠ করা হয়েছে অনেকবার করে, এটাও একটা পরম সৌভাগ্য। বারবার প্রুফ দেখতে হতো, এক একটা বই অ্যাটলিস্ট 3টে করে প্রুফ দেখতে হতো, ফার্স্ট প্রুফ, সেকেন্ড প্রুফ, থার্ড প্রুফ, ওইভাবে 2-3 বার করে। তবে আগে কিছু মাঝখানে অনেক ভক্ত ছিল বিবিপিতে, তো পরবর্তীকালে আমাকে অতটা দেখতে হতো না, কিন্তু প্রথমের দিকে 80-র দশকে আমাকে সবটাই প্রায় করতে হতো। ম্যানেজমেন্টে করতে হতো বিবিপি, প্লাস প্রুফ দেখা, অনুবাদ করা, এডিটিং করা, আস্তে আস্তে তোমার সব এডিটিং, অনুবাদ দেওয়া আমাকে করতে পারে। চৈতন্য মঙ্গলের ইয়েটা হচ্ছে, শ্লোকটা হচ্ছে, এই সে পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ জন্মে প্রেম ভক্তিতা, জন্মে জন্মে পিতা মাতা সবে পায়, কৃষ্ণ নাহি পায় অজহ হিয়ায়। কোশ্চেনটা আরেকবার দেখালে ভালো হয়, ওটা ইংরেজি, বাংলা কোশ্চেন, ইংরেজি হরফে আমি করতে পারি। I have so many memorable moments in my life with Guru Maharaj, so many, কতগুলো বলবো। এই তো সাপের ব্যাপারটা তো শুনলেন, জয়েন করার শুনলেন, ডিবিসি মিটিং হল তৈরি করার ব্যাপার শুনলেন, তারপরে এক একটা গ্রন্থ প্রকাশের সময় এক এক রকম অনুভূতি, এক এক রকম অভিজ্ঞতা হয়েছে।
এক একটা এমন ইয়ে ছিল যে কোনো কোনতে ডেড টাইম মেনটেনে প্রত্যেক কয়েক রাত্রি জাগতে হয়েছে, যখন চৈতন্য চরিতামৃত হচ্ছে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের 500 বছর পূর্তির ঠিক আগে গুরু মহারাজ প্রকাশ করতে চেয়েছিলেন পুরো চৈতন্য চৈতন্য বাংলায়। গুরু মহারাজের রাত দিন জেগে উনি রাত দিন মানে রাতে দিনে উনি অনুবাদ করছেন, আর আমিও ওটা এডিটিং করা, প্রুফ দেখা, প্রিন্টিং করা, এটা আমার দায়িত্ব ছিল। গুরু মহারাজ ওদিকে অনুবাদ করছেন, এদিকে আমার সঙ্গে আরো কয়েকজন ছিল আমাদের সাথে ইয়ে করছিল। আমি যখন রাত্রি 2টায় উঠতাম, উঠে মঙ্গলারতির আগেই বা মঙ্গলারতির ঠিক পরেই আমার জব পূর্ণ করে, সংখ্যা পূর্ণ করে 6টার সময় আমি সেবায় লেগে যেতাম, আর 6টা থেকে রাত্রি 8টা-9টা অব্দি অ্যাট এ স্ট্রেচ কাজ করতাম, 12 থেকে 15 অ্যাট এ স্ট্রেচ। এবং সেইটা একটা খুব মানে প্রত্যেকটা এক একটা গ্রন্থ প্রকাশের সময় এক এক রকম মানে অনুভূতি বা অভিজ্ঞতা ছিল, এবং সবটাই ছিল খুবই মানে কি বলবো চ্যালেঞ্জিং, খুবই চ্যালেঞ্জিং। কিন্তু তারও তো একটা অত্যন্ত একটা ইয়ে ছিল, আনন্দ ছিল, এবং এবং একটা আত্মতৃপ্তি, খুব সুন্দর একটা অনুভূতি হতো। এবং বিশেষ করে যখন গুরু মহারাজের মুখে ওই হাসিটা যখন দেখতাম, তখন মনে হতো আমার সবকিছু পাওয়া হয়ে গেছে। তো যেমন গুরু জিবিসি মিটিং হলটার ব্যাপারে যখন গুরু মহারাজ এত খুশি হয়েছিলেন, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট যখন ওটাকে মানে ডিনাই করে দিয়েছিল, করতে পারবে না বলে ওরা সময়ের অভাবে, আর আমি ওটা করলাম, তখন গুরু মহারাজ এত খুশি হয়েছিলেন যে উনি আমাকে মানে খুবই আমাকে ক্রিটিক করে অনেক কিছু বলেছিলেন, এবং বলেছিলেন যে মানে মজা করেই বলেছিলেন, তোমার উচিত কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের দায়িত্ব নেওয়া। সেটা উনি সিরিয়াসলি বলেন, জাস্ট ওই যে বললাম অনেক সময় অনেক কিছু ইয়েরও অনেক সময় বন্ধু বান্ধবের মতো কথাবার্তা কৃপা করে সেটা দিতেন। আর একটা প্রশ্ন দেখলাম যে তো জিজ্ঞেস করেছেন আপনি নেক্সট পরের কোন গ্রন্থের কাছে। এখন কোনো নির্দিষ্ট গ্রন্থ নেই, এখন আমি ভগবত গীতাটাকে থরলি করে, এখন মানে কি হচ্ছে, আমি প্রত্যেকটি শব্দ থেকে শব্দে যাচ্ছি, ওয়ার্ড টু ওয়ার্ড, সেন্টেন্স টু সেন্টেন্স, প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ, এবং বেরিয়ে এলে বুঝতে পারবেন কিরকম দ্য ডিফারেন্স। আশা করি গুরু বৈষ্ণব গ্রহণ করবেন, কৃপা করবেন। গুরু মহারাজ এতটা পর্যন্ত যতটা দেখেছেন খুশি হয়েছেন। তো গুরু মহারাজ বলছেন সমস্ত শ্রীমদ ভাগবতম, সমস্ত চৈতন্য চরিতামৃত এবং সমস্ত গ্রন্থ, এখন জানি না এখন যত আমার তত সহায়তা নেই এই মুহূর্তে, তত আমি সাহায্য পাচ্ছি না, আমাকে এই সমস্ত গ্রুপ, প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ, তৃতীয় গ্রুপ, এডিটিং সবকিছুই হচ্ছে। আর এডিটিং মানে এত থরো এডিটিং, মানে প্রচন্ড সময়ের ব্যাপার। আমি তো আনন্দ পাচ্ছি, আমার কোনো অসুবিধা নেই, আমার অন্য কোনো কাজ, আমার গুরু মহারাজ আমাকে বলছেন আর কিছু করতে হবে, তুমি শুধু এইটাই করো। আমি খুব খুশি, আমাকে সমস্ত সুযোগ দিয়েছেন, কিন্তু সুবিধা দিয়েছেন, আনুকূল্য দিয়েছেন, সবই ঠিক আছে, কিন্তু সময় তো আমার হাতে নয়। এই জন্যে আমি বলতে পারছি না। তবে এখন এরপরে অনেক একটার পর একটা কাজ আছে, ভাগবত, চৈতন্য চরিতামৃত, কোনটা ছেড়ে কোনটা বলবো, সবগুলোই করতে হবে। এখন সবই গুরু বৈষ্ণবের উপর নির্ভর করছে। কোনটা এরপরে ভাগবতই শুরু করব, এবং গুরু ইতিমধ্যে শ্রীমদ উজ্জয়িনীতে ভগবত গীতা এবং উদ্ধব গীতার উপরে উনি পাঠ ছিলেন। তো উনি বলছিলেন, উনি ওখানে এরকম বলেছেন ভক্তদের কাছে যে অনুবাদগুলো যেরকম দশম স্কন্ধে প্রভুপাদ যতটা করেছেন ততটাই গুরু মহারাজ করেছিলেন, তারপরে অন্যান্যরা হয়েছে যারা মানে ওইগুলো অন্যান্য আচার্যরা করেছেন, যেমন বিদয়ানন্দ মহারাজের, এবং ওই পোর্শনটা গুরু অনুবাদ করেন, ওটা অন্য ভক্ত করতেন। যার ফলে গুরু মহারাজ অনুবাদ অনেক খুশি হতে পারেন, আমাকে অনেক ভক্তরা বলছিল, এবং গুরু মহারাজও আমাকে ফোন করে কয়েকবার থাকাকালীন কয়েকবার কথা হয়েছে। তো ওটাকে আমি পুরো অনুবাদ করতে বলছি। তো হরে কৃষ্ণ প্রভু, অনুবাদ করতে বলছেন, তো সেটাই হচ্ছে দ্বাদশ একাদশ দশম স্কন্ধের প্র্যাকটিক্যালি কত বলবো, প্রভুপাদ করেছেন হয়তো 1/4, তারপরে
3/4 একাদশ আমি সেখানে আছি। এবার যদি আমি অনুবাদ সেটা গুরু মহারাজের সঙ্গে কথা হবে, কোনটা আগে অনুবাদ করবো না আগে বিভিন্ন কাজটা করবো, তো সেটা আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছি না এক্স্যাক্টলি যে কোনটা কি হবে। তবে প্রত্যেকটা পর একটা কাজ চলছে। এর মধ্যে ভক্তিগীতি সঞ্চয়ন আউট অফ প্রিন্ট হয়ে গেছে, ওটাকে এডিট করতে হচ্ছে, ওটার অনেক ভুল ভ্রান্তি আছে। এর মধ্যে ভক্তি বিকারের একটি গ্রন্থ যেটি খুব মানে বিগিনার্সদের জন্য, তো তাদের সেই বইটা আউট অফ প্রিন্ট আছে, ওটাকেও এখন যে বইগুলো আউট অফ প্রিন্ট হয়ে যাচ্ছে ওটাকে আমাকে এডিট করতে মানে বলা করলি, এবং সবটাই সময়। তো এখন সময় তো প্রভুর হাতে, তিনি হচ্ছেন স্বয়ং সময়ের অধিপতি। তো প্রভু যদি সময় করে দেন তিনি সব। আপনারা আমার জন্য প্রার্থনা করুন, আমি আপনাদের কৃপা প্রার্থী এবং আপনাদের করুণা প্রার্থনা করছি। আপনারা আমার জন্য প্রার্থনা করুন প্রভুর চরণে।